স্যার আমাদের ক্লাস। আর আজকের ক্লাসটা হবে শুধুমাত্র সমারফিল্ডস মডেলের ওপরে। আমরা শুরু করার আগে শুধুমাত্র একটু দেখি তো যে তোমরা মানে কতটা পড়েছো মানে সমারফিল্ডস মডেল অনুযায়ী কি জানো, অথবা সমারফিল্ডস মডেলটা আসছে কেন। প্রথমত হচ্ছে আমরা দেখো বোরস অ্যাটমিক মডেল একটা আছে আমাদের, মানে আমরা এটাই পড়েছি শুধুমাত্র যে বোরস থিওরিই পড়েছি, 11-12-এও আমরা তাই পড়েছি। কিন্তু হঠাৎ সমারফিল্ডস মডেলের জন্ম কোথা থেকে হলো বা এলোই কোথা থেকে, সেই সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমাদের? বোর থিওরির একটা অন্যতম যে লিমিটেশন ছিল সেটা হচ্ছে ফাইন স্ট্রাকচার। ফাইন স্ট্রাকচার মানে আমরা যেগুলো পড়েছিলাম না, লিম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসচেন ব্র্যাকেট ফান্ড, মানে কি একটা হায়ার এনার্জি স্টেট থেকে একটা লোয়ার এনার্জি স্টেটে যখন একটা ইলেকট্রন জাম্প করছে তখন বলছে যে একটা স্পেকট্রামই তৈরি হচ্ছে বা একটা লাইনই তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি ওখানে ওই একটা লাইন তৈরি হয় না, ওখানে একাধিক লাইন তৈরি হয়। মানে যদি আমরা মাইক্রোস্কোপিক স্টাডি করি তাহলে সেখানে হয়তো দেখা যাবে যে একের বদলে একাধিক লাইন, এবং কটা লাইন সেটা আমি এখন এখানে বলছি না, কিন্তু ওখানে একটা লাইন নয়, সিঙ্গেল লাইন নয়, একাধিক লাইনের সমষ্টি হয়ে একটা লাইন আমরা দেখতে পাই। এটা বোর থিওরি কিন্তু এক্সপ্লেন করতে পারি। বোর থিওরি সেই জন্য যেটা লিমিটেশন বলা হয় যে ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করতে পারেনি বোর থিওরির মাধ্যমে, সেই জন্যই সমারফিল্ডস মডেল এসছে। এবার দেখো, সমারফিল্ডস মডেল যখন এলো, সমারফিল্ডস অ্যাটমিক মডেল, তখন তার ব্যাকগ্রাউন্ডটা দেখো, চিন্তা করছে সে কিরকম ভাবে। যে মনে করো একটা স্টেট থেকে আর একটা স্টেটে যখন ইলেকট্রনটা জাম্প করছে, সে ফর এক্সাম্পল n ইকুয়ালস টু 3 টু n ইকুয়ালস টু 2, এটা একটা মনে করো জাম্প করছে একটা হায়ার এনার্জি স্টেট, এটা আমি বললাম n ইকুয়ালস টু 3, আর একটা মনে করো লোয়ার এনার্জি স্টেট n ইকুয়ালস টু 2। তাহলে কটা স্পেকট্রাল লাইন হওয়া উচিত? থিওরিটিক্যালি বা আমরা যদি প্র্যাকটিক্যালি ভাবি, তাতেও কিন্তু একটাই লাইন হওয়া উচিত, তাই নয় কি? কারণ n ইকুয়াল টু 3 যদি একটা স্টেট হয়, n ইকুয়াল টু 2 যদি আর একটা স্টেট হয়, তাহলে নিঃসন্দেহে সেখানে একটা লাইনই হওয়া উচিত। কিন্তু যেহেতু এখানে আমরা অলরেডি জানতে পেরে গেছি অ্যাজ পার ফাইন স্ট্রাকচার এটা একটা লাইন নয়, এই একটা লাইনই হচ্ছে একাধিক লাইনের সমষ্টি। তাহলে এখানে একাধিক লাইন কখন হতে পারে? একাধিক লাইন কখনো n ইকুয়ালস টু 3 থেকে তো n ইকুয়ালস টু 2 তে আসবে না, কারণ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে একটা লাইনই আসবে, সেখানে একাধিক লাইন তো আসতে পারে না। এই একাধিক লাইনটা কখন হতে পারে? হয়তো হচ্ছে যে n ইকুয়ালস টু 3, এই যে একটা লাইন ভাবছি এটা হয়তো একটা লাইন নয়, এখানে হয়তো নিজের মতোই দু তিনটে লাইন আছে। আবার মনে করো যেটা n ইকুয়ালস টু 2 ভাবছি, এটা হয়তো একটা লাইন নয়, n ইকুয়ালস টু 2টা, এই n ইকুয়ালস টু 2টা হয়তো এখানে দুটো লাইন আছে। তাহলে দেখো, তাহলে কিন্তু আমার একটা নয় একাধিক লাইন হতে পারে। ফর এক্সাম্পল এখান থেকে একটা এখানে নামতে পারে, এখান থেকে একটা এখানে নামতে পারে, সরি। এবং এই লাইনগুলোর কি হবে, এনার্জি ডিফারেন্সগুলো এতটাই কম যে সবগুলো মিলে আলটিমেটলি দেখতে লাগছে একটাই লাইন, কিন্তু আলটিমেটলি এগুলো কি হচ্ছে, একাধিক লাইনের সমষ্টি। এবার কেন আমরা এনার্জেটিক্যালি এগুলোকে কম বলছি? কারণ n ইকুয়ালস টু 3 স্টেট, সমারফিল্ডের চিন্তাটা আমরা বলছি, n ইকুয়াল টু 3 স্টেট, ও কি ভাবছে এই স্টেটের মধ্যে এগুলো কি, এগুলো হচ্ছে সাব লেভেল, মানে তার নিজের স্টেটের মধ্যে বিভিন্ন লেভেলগুলো আছে, মানে মাইক্রো স্টেট বলতে পারে। আবার এই যে ইকুয়াল টু স্টেট আছে, এই নিজের স্টেটের মধ্যে এগুলো হচ্ছে আরেক ধরনের সাব লেভেল। তাই এদের মধ্যে কি হবে, এনার্জি ডিফারেন্স গুলো খুব কম হবে। তাই এই যে লাইনগুলো তৈরি হবে হায়ার স্টেট টু লোয়ার স্টেট, তাদের মধ্যে এনার্জি ডিফারেন্স কম হবে। তাই ওভারঅল দেখলে মনে হবে সেটা হয়তো একটা লাইন, যেটা আমরা বোরস থিওরিতে পাচ্ছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি ফাইন স্ট্রাকচার অনুযায়ী সেটা কটা হয়, সেটা একাধিক লাইনের সমষ্টি হয়। এই জিনিসটাকেই অ্যাকচুয়ালি এক্সপ্লেন করার জন্য সমারফিল্ড অ্যাটমিক মডেল এসেছে। তাই সমারফিল্ডের প্রাথমিক ধারণাটাই প্রথমে হয়ে গেছিল যে বোর যেটা দিয়েছিল n ইকুয়ালস টু 3 টু n ইকুয়ালস টু 2 বা n ইকুয়ালস টু 4 টু n ইকুয়ালস টু 3, যে জাম্পগুলো ইলেকট্রনের জাম্পগুলো হয় তার জন্য যে একটা সিঙ্গেল হাইড্রোজেন স্পেকট্রাম তৈরি হচ্ছে, সেটা ভুল। এটা কি কারণে হচ্ছে, ও বলতে চেয়েছিল যে n ইকুয়াল টু 3 স্টেটের মধ্যে অ্যাকচুয়ালি সেই স্টেটটাকে আমরা ডিফারেন্ট ভাগে সাব লেভেলে ভাগ করতে পারি, অথবা n ইকুয়ালস টু 2 স্টেটের মধ্যেও হয়তো বিভিন্ন ধরনের সাব লেভেল লুকিয়ে আছে। কারণ যদি ওই স্টেটগুলোর মধ্যে যদি মাইক্রো স্টেট বা সাব লেভেল লুকিয়ে না থাকে, তাহলে কিন্তু আলাদা কোনো লাইন বা আলাদা কোনো স্পেকট্রাম পাওয়ার কখনোই সম্ভব নয়। কারণ যদি n ইকুয়াল টু 3 একটাই স্টেট হয় বা একটাই এনার্জি লেভেল হয়, n ইকুয়ালস টু 2 মানে যদি একটাই এনার্জি লেভেল হয়, তাহলে আমি অলওয়েজ একটা লাইনই পাবো। যদি n ইকুয়ালস টু 3 তে একটা স্টেটটা বিভিন্ন মাইক্রো স্টেট বা বিভিন্ন সাব লেভেলে না ভাঙে, বা n ইকুয়ালস টু 2টা বিভিন্ন মাইক্রো স্টেট বা সাব লেভেলে না ভাঙে, তাহলে কোনো মতেই আমরা একাধিক নাম্বার অফ লাইন্স বা ফাইন স্ট্রাকচার যেটা, সেটা আমরা পাবো না। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি সমারফিল্ড মডেলের ব্যাকগ্রাউন্ড শুরু। এবার আমরা দেখবো যে সমারফিল্ড মডেল কিভাবে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করেছে পুরো জিনিসটাকে। তোমরা সমারফিল্ড অ্যাটমিক মডেল বলে একটা হেডিং করতে পারো।
তার আন্ডারে লিখবে টু এক্সপ্লেন দ্য অবজার্ভড ফাইন স্ট্রাকচার, টু এক্সপ্লেন দ্য অবজার্ভড ফাইন স্ট্রাকচার Sommerfeld made the following modifications. Sommerfeld made the following modifications in Bohr's theory. In Bohr's theory. তাহলে আমরা প্রথম এবারে সেই অ্যাজাম্পশনগুলো দেখবো, অথবা প্রথম মডিফিকেশনটা আমরা দেখতে চাইছি। তাই প্রথমে 1 নম্বর পয়েন্ট করো। 1 নম্বর পয়েন্ট করে লিখবে the path of electron around the nucleus, the path of electron around the nucleus in general is an ellipse. In general is an ellipse. In general is an ellipse. Full stop দিয়ে লিখবে the circular orbit of Bohr is only a special case. The circular orbit of Bohr is only a special case. Is only a special case. বলে দেখো আমরা এইখানে যেটা লিখেছি বাঁদিকে, এটা হচ্ছে ইলিপস, মানে বাঁদিকে যেটা এঁকেছি। আমরা বলছি এইটা হচ্ছে জেনারেল, মানে এইটাই অ্যাকচুয়ালি হয়। যেটা বোর বলছে সার্কুলার অরবিটে ঘোরে, তা হয় না, অ্যাকচুয়ালি ইলিপসে ঘোরে, মানে ইলিপ্টিক্যাল অরবিটে ঘোরে। এখন এখানে যেটা হচ্ছে দেখো, আমরা লিখছি আর এন্ড ফাই ভ্যারিজ। আর আর ফাইটা কি, তার জন্য দেখো আমরা বোরের এই সার্কুলার অরবিটটা এঁকেছি। বোরের সার্কুলার অরবিটে দেখো আর মানে কি, আর মানে হচ্ছে রেডিয়াল। তাহলে এটা যদি মনে করো সেন্টার হয়, একটা সার্কুলার অরবিটে ঘুরছে, তাহলে রেডিয়াইটা তো সবসময়ের জন্যই কনস্ট্যান্ট হবে, তাই নয় কি? একটা সার্কেল যদি হয় তাহলে তার রেডিয়াই দেখো সবসময়ের জন্য কনস্ট্যান্ট, তাই আমি কনস্ট্যান্ট লিখেছি। এবং এই যে ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল। এই যদি সেন্টার হয়, মনে করো এখন ইলেকট্রনটা এখানে আছে, তাহলে এটা আমার ফাই হলো। তাহলে এখন যে ফাইটা আছে, এবার মনে করো ইলেকট্রনটা ঘুরে এখানে চলে এলো, তাহলে ফাইটা কি হবে, এই পুরোটা ফাই হবে সেক্ষেত্রে। তাহলে ফাইটা চেঞ্জ হবে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে 0 to 360, অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আরটা সবসময়ের জন্যই কনস্ট্যান্ট। কিন্তু যখনই তুমি এবারে ইলিপসটা ভাববে, বাঁদিকটা দেখো, ইলিপসটা যখন ভাববে, তখন দেখো আরটা তো ভ্যারি, সরি ফাইটা তো ভ্যারি হবেই, কারণ যখন তোমার একটা ইলেকট্রন ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরুক, অথবা মনে করো সার্কুলার অরবিটে ঘুরুক, ফাই তো ভ্যারি হচ্ছেই। আরটা কি, আরটা হচ্ছে রেডিয়াই। এখানে দেখো ইলিপ্টিক্যাল অরবিটে যখন ঘুরবে, তখন দেখো আরটাও ভ্যারি হবে। কেন? কারণ এটা তো ইলিপ্টিক্যাল, তাহলে ইলিপ্টিক্যাল যদি হয়, এটা হচ্ছে তার লংগেস্ট রেঞ্জ আর এইটা হচ্ছে তার শর্টেস্ট রেঞ্জ। তাহলে এখানে যখন হচ্ছে, তাহলে আরটা কি হবে, সব থেকে বেশি, আর এখানে যখন হবে আরটা সব থেকে কম। তাহলে আরটা সবসময়ের জন্য ভ্যারি হবে যদি ওটাকে ঘোরে, মানে যদি ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে ইন ইলিপ্টিক্যাল অরবিট। তাহলে এটা হচ্ছে বোরের অ্যাটমিক মডেলটা, অ্যাটমিক মডেলের থেকে সমারফিল্ড মডেলের, সমারফিল্ড অ্যাটমিক মডেলের প্রাইমারি ডিফারেন্সটা বা প্রাইমারি মডিফিকেশন, যেটা বোর বলেছিল যে সার্কুলার অরবিটে ঘোরে, সমারফিল্ড বলছে ওটা ইলিপ্টিক্যাল অরবিটে ঘোরে। আর সার্কুলার অরবিটটা কি, সার্কুলার অরবিটটা হচ্ছে স্পেশাল কেস, কোনো কোনো সময় সেটা সার্কুলার অরবিট হতে পারে। কারণ ইলিপসটার ক্ষেত্রে মনে করো, এই যে আমরা বলছি এই লং লেন্থ আর এই যে শর্টেস্ট লেন্থ, মানে লংগেস্ট লেন্থ আর এই শর্টেস্ট লেন্থ, এটা যখন এক হয়ে যাবে সেটাই হবে আমার সার্কুলার অরবিট। তাহলে সেটা হচ্ছে কি স্পেশাল কেস। কিন্তু ইন জেনারেল সেটা কি বলা হচ্ছে, ইন জেনারেল সে ইলিপ্টিক্যাল অরবিটে ঘোরে, যেখানে আর অ্যান্ড ফাই দুটো ভ্যারি করবে। বোরের ক্ষেত্রে কি ছিল, ইন জেনারেল বলছে সার্কুলার অরবিট, যেখানে আর 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 কনস্ট্যান্ট, শুধুমাত্র ফাই ভ্যারি করে। এই অবধি ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, এই এটা লেখা হয়ে গেছে তো তোমাদের সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্ট দেখো। 2 নম্বর আমরা পয়েন্ট বলছি, আর একবার আমরা ইলিপ্টিক্যাল অরবিটটা আঁকছি। এটা হলো ফাই, এটা আর। তাহলে আমার ইলেকট্রনটা যদি কোঅর্ডিনেট আমরা লিখতে হয়, তাহলে আমরা এরকম ভাবে লিখবো আর কমা ফাই।
আর এই মাঝখানেরটা কি হবে তাহলে? মাঝখানেরটা হচ্ছে নিউক্লিয়াস। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। এটা আমরা নাম দিচ্ছি রিভলভিং ইলেকট্রন ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট। দেখ হয়তো পাঠিয়েছি। হ্যাঁ, এই অবধি এটা লেখা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই নিচ থেকে লিখবে if the position of an revolving electron if the position of an revolving electron around the nucleus at an instant is এই ব্র্যাকেটের মধ্যে লিখবে r, phi, ব্র্যাকেটের মধ্যে লিখবে r, phi, যেটা এইরকম লেখা আছে, এইখানে যেরকম লিখেছি না, এইরকম লিখবে ব্র্যাকেটের মধ্যে r, phi, ব্র্যাকেট ক্লোজ, where r is the radius measured from the nucleus and phi is the angle between the radius vector and a fixed axis comma দিয়ে লিখবে the only certain elliptic orbits will be allowed which satisfies the condition মানে কি, যে কোনো ইলিপ্টিক অরবিটই যে ওখানে হবে সেটা তো না, কোনো মানে পার্টিকুলার ফিক্সড কিছু ইলেকট্রিক অরবিট হবে, সেই জন্য বলছে কোন কন্ডিশনে সেই ইলেকট্রিক অরবিট গুলো অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো যে সমারফিল্ডের ইলেকট্রিক অরবিট। তাহলে হুইচ স্যাটিসফাইজ দ্য কন্ডিশন বলে এই দুটো কন্ডিশন লিখবে, আমি যে দুটো কন্ডিশন বোর্ডে লিখছি। এটা কি বলতো, এটা মানে হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল, যে ইন্টিগ্রেশনটা করছি ওটা হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল। আচ্ছা, একটু বলে দিই, এটা এই পি ফাই মানে ফাইটা হচ্ছে পি এর সাফিক্সে ডি ফাই, পি আর মানে আরটা হচ্ছে পি এর সাফিক্সে, এটা হচ্ছে ডি আর। ডি আর মানে জানো তো, মানে যেটা হচ্ছে ডেরিভেটিভের জন্য ডি কিউ, এটা ডি ফাই, এটা হচ্ছে ডি আর। এটা এই আরটা কিন্তু সাফিক্সে নয়, নর্মাল ডি আর। এটা হচ্ছে এন ফাই, এন এর সাফিক্সে ফাই, এটা এন আর, এন এর সাফিক্সে আর, আর নর্মাল এইচ। এটা লেখার পরে লিখবে where p phi and pr are the momentum where p phi and pr are the momentum associated with coordinates phi and r respectively, phi and r respectively. আর এইখানে প্রথম সমারফিল্ড এই নামটা উল্লেখ করে যে এন ফাই আর এন আর এই দুটো কি, এটা লিখে রাখো, এন ফাই ইকুয়ালস টু অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। পরে আমরা কিন্তু এটাকে চেঞ্জ করেছি এল দিয়ে, কিন্তু সমারফিল্ড প্রথম যেটা বলেছিল সেটা হচ্ছে এন ফাই ইকুয়ালস টু অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। আর এন আর ইকুয়ালস টু লিখে রাখো রেডিয়াল কোয়ান্টাম নাম্বার, এন আর ইকুয়ালস টু রেডিয়াল কোয়ান্টাম নাম্বার।
তাহলে এন ফাই হচ্ছে অ্যাজিমিউথাল আর এন আর হচ্ছে রেডিয়াল। পরবর্তীকালে সেটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করেছি, মানে অ্যাজিমিউথালকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা সমারফিল্ডের মডেলটা পড়ছি এখন। আচ্ছা, এটা হলো আমাদের 2 নম্বর। এবারে আমরা যাব 3 নম্বর মডিফিকেশন। আচ্ছা, 3 নম্বর মডিফিকেশনে লিখবে এন ফাই অ্যান্ড এন আর যে কোনো ভ্যালু তো হতে পারে না, তাই এন ফাই এন আর এর ফিক্সড কি কি ভ্যালু হতে পারে সেইটা আমরা লিখবো। যে এন ফাই অ্যান্ড এন আর can take only positive integral values. N phi and nr can take only positive integral values, only positive integral values, and বলে একটা পয়েন্ট করবে, এ পয়েন্ট করবে, এ পয়েন্ট করে লিখবে n phi plus nr equals to n। এই এনটা কি? এই এনটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা লেখার দরকার নেই, মনে রাখবে। এ তে লিখবে এন ফাই প্লাস এন আর ইকুয়ালস টু এন। এই এনটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর একটা লিখবে বি বলে, বি এর আন্ডারে লিখবে এন বাই এন ফাই, বি এর আন্ডারে লিখবে এন বাই এন ফাই ইকুয়ালস টু হচ্ছে লেন্থ অফ সেমি মেজর অ্যাক্সিস, ব্র্যাকেটে হচ্ছে এ, আর নিচে হচ্ছে লেন্থ অফ, এটা হচ্ছে আমি ইয়ে দিয়েছি, মানে সেম আছে তাই দিয়েছি, সেমি মাইনর অ্যাক্সিস, ব্র্যাকেট হচ্ছে বি। আচ্ছা, একটু বুঝিয়ে দিই সেমি মেজর আর সেমি মাইনরটা কি সেটা একটু বুঝিয়ে দিই। দেখো, আগের এই ডায়াগ্রামটা আমরা দেখেছিলাম, এই যে টোটাল এই যে জিনিসটা আছে না, এর মধ্যে দেখো সেমি মেজর অ্যাক্সিসটা কি হবে, এইটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, দেখো এটা সব থেকে বড়টা, আর এটা হচ্ছে ছোটটা, তাহলে এটা হচ্ছে সেমি মাইনর। তাই এখানে যেটা বলা হচ্ছে, একটা হচ্ছে লেন্থ অফ সেমি মেজর অ্যাক্সিস ডিভাইডেড বাই লেন্থ অফ সেমি মাইনর অ্যাক্সিস, এটাকে এ নাম দেওয়া হচ্ছে আর এটাকে বি নাম দেওয়া হচ্ছে, সেমি মাইনরটাকে বি নাম দেওয়া হচ্ছে। এটা লেখা হয়ে গেলে এর নিচে লিখে রাখো n equals to principal quantum number as defined by Bohr. n equals to principal quantum number as defined by Bohr. n equals to principal quantum number as defined by Bohr. এরপরে লিখবে ইন দ্য কেস অফ সার্কুলার অরবিট, in the case of circular orbit r remains constant, কারণ রেডিয়াতে তো কনস্ট্যান্ট থাকতো, r remains constant and it is only the angle phi, and it is only the angle phi which varies periodically, which varies periodically comma, comma দিয়ে লিখবে while in Sommerfeld's elliptic orbit, while in Sommerfeld's elliptic orbit both r and phi varies periodically, both r and phi varies periodically full stop দিয়ে লেখো it can be shown that আমরা কি বলতে চাইছি দেখো, আমরা যদি সমারফেল্ডস অ্যাটমিক মডেল অনুযায়ী এনার্জি এক্সপ্রেশনকে বার করি, তাহলে আলটিমেটলি আমরা যে এনার্জি এক্সপ্রেশনটা পাবো সেটা কোনটা পাবো, এই এনার্জি এক্সপ্রেশনটা পাবো। আমরা যদি পুরোটা ডিরাইভ করি যে মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এই স্কোয়ার ইন্টু 1/nr প্লাস n phi এর হোল স্কোয়ার,
কিন্তু আবার আমরা সমারফিল্ডস অ্যাটমিক মডেল অনুযায়ী তো বলেও দিয়েছি যে nr প্লাস n5 মানেই হচ্ছে n, তাহলে nr প্লাস n5 কে যদি n বসে তাহলে এটা চলে এলো। দেখো তো এটাই তো চলে আসছে আবার বোরস অ্যাটমিক মডেল। তাহলে আলটিমেট এনার্জি এক্সপ্রেশনে কোনো কিছুই তো চেঞ্জ হলো না। তাহলে এনার্জি এক্সপ্রেশনে কোনো কিছু যদি চেঞ্জ না হয় তাহলে সমারফিল্ডের সাথে বোরের কিছুই চেঞ্জ হলো না। তাহলে এতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি সমারফিল্ড যেটুকু ব্যাখ্যা দিয়েছিল এখনো কিন্তু সে ওভারকাম করতে পারেনি যে একটা লেভেলের মধ্যে সাব লেভেলগুলো লুকিয়ে আছে। আপাতত ও যেটুকু অ্যাজাম্পশন করেছিল সেই অ্যাজাম্পশন অনুযায়ী এখনো পর্যন্ত এনার্জির যে রিপ্রেজেন্টেশনটা আছে অথবা এনার্জির যে ওভারঅল ইকুয়েশনটা আছে সেটা বোরের যে এনার্জির ইকুয়েশন তার সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। তাহলে ইট ক্যান বি শোন দ্যাট বলে তোমরা এই দুটো ইকুয়েশন আপাতত লেখো, তারপরে আমি বলছি। এরপর থেকে লিখবে ইট ইজ দেয়ারফোর সিন দ্যাট, ইট ইজ দেয়ারফোর সিন দ্যাট the expression for total energy, the expression for total energy is same as that obtained by Bohr, full stop, that obtained by Bohr, full stop. This means that the theory of elliptic orbits, introduces no new energy levels, and is unable to explain fine structure of spectral lines, full stop. বলে একটা প্যারা করবে, প্যারা করে লিখবে। এখনো পর্যন্ত হলে আমরা কিন্তু ফাইন স্ট্রাকচার পেলাম না। তাহলে এবারে সমারফিল্ডের দ্বিতীয় মডিফিকেশন আসছে, মানে এটা একটা ফার্স্ট স্টেজ অফ মডিফিকেশন, মানে 1 2 3 করে আমরা যে পয়েন্ট করে নিলাম। এবার একটা সেকেন্ড স্টেজ মডিফিকেশন, যখন ও আর মানে এই কনসেপ্ট অনুযায়ী পারেনি তখন সেকেন্ড কনসেপ্টও অ্যাপ্লাই করতে চাইছে। সমারফিল্ডের সেকেন্ড কনসেপ্ট দেখো, যেটা বলছি এটা প্যারা করে লিখবে। সমারফিল্ড নেক্সট পয়েন্টেড আউট that the origin of fine structure was due to relativistic variation of the mass of the electron, full stop. মানে কি, মানে হচ্ছে সমারফিল্ডের মত অনুযায়ী তা ওনার দ্বিতীয় যে কনসেপ্টটা বা দ্বিতীয় মানে সেকেন্ড কাইন্ড অফ যে মডিফিকেশন থ্রু সেকেন্ড কনসেপ্ট, সেটা কি রকম? উনি বলতে চাইছেন যে যখন একটা ইলেকট্রনের ইলিপ্টিক অরবিটে ঘুরছে তখন যে তোমার মেজর অ্যাক্সিসে যখন ঘুরছে এবং মাইনর অ্যাক্সিসে যখন ঘুরছে তখন ওভারঅল এই যে রিলেটিভিস্টিক ভেরিয়েশনের জন্যে আমরা আলটিমেটলি যে রিডিউসড মাস পাবো সেই মাসটা কিন্তু চেঞ্জ হবে, মানে এফেক্টিভ ওয়েট যেটা হবে বা এফেক্টিভ মাস যেটা হবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর তার রেসপেক্টে অ্যাকচুয়ালি এনার্জিটা ডিফারেন্স হবে, সেটা সে বলতে চেয়েছে। তাহলে আমরা যেহেতু লিখেছি তারপর থেকে কন্টিনিউ করবে যে রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ দ্য মাস অফ দ্য ইলেকট্রন, ফুল স্টপ দিয়ে লিখবে he considered the variation in electron velocity as it moves in an elliptic orbit. The variation in electron?
variation in electron velocity as it moves in an elliptic orbit, as it moves in an elliptic orbit, full stop. এবারে দেখো তোমরা একটা জিনিস ভাবো, ভেলোসিটিটা ম্যাক্সিমাম কখন হবে বলো তো? এই যে ইলিপ্টিক অরবিটে ভেলোসিটিটা ম্যাক্সিমাম কখন হতে পারে? যখন সে শর্টেস্ট ডিস্টেন্সে আছে। যখন সে লংগেস্ট ডিস্টেন্সে আছে তাহলে কি হচ্ছে, তখন ভেলোসিটিটা মিনিমাম হচ্ছে। তাহলে সেটাই সেই রেসপেক্টে অ্যাকচুয়ালি যে এফেক্টিভ মাসটা হবে অথবা রিডিউস মাসের যে ইকুয়েশনটা আমরা পাবো সেটা ওই ভেলোসিটির রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, তাই এফেক্টিভ যে মাসটা হবে সেটাও চেঞ্জ হবে। তাই ওখানে লিখবে the full stop দিয়ে লেখো, the velocity is maximum when its distance, the velocity is maximum when its distance from the nucleus is minimum and the velocity is minimum when the distance is maximum, full stop. When the distance is maximum, full stop. এরপর থেকে কন্টিনিউ করো, ওখান থেকে কন্টিনিউ করবে, ডিউ টু ইটস ভেরিয়েশন ইন ভেলোসিটি, due to its variation in velocity of electron, there would be a variation in electron mass, according to relativistic equation, এই রিলেটিভিস্টিক ইকুয়েশনটা তোমরা আগেও জেনেছো যে m equals to m0 root over 1 minus v square by c square. m0 টা কি রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন, আর m টা তাহলে কি হবে, যখন v গতিতে একটা ইলেকট্রন কোনো একটা অরবিটে ঘুরছে তার করসপন্ডিং মাসটা। এবার যখনই কি হবে, ভেলোসিটি বাড়ছে তখন মাস একরকম হবে, ভেলোসিটি যদি কমে যায় তাহলে তখন মাসটা চেঞ্জ হবে। আর যদি মাস চেঞ্জ হয় তাহলে দেখো অ্যাকচুয়ালি এনার্জি ইকুয়েশন, এই যে এনার্জি ইকুয়েশনটা আছে তার উপরে অনেক প্রভাব ফেলবে। সেই অনুযায়ী তখন আমরা ডিফারেন্ট স্পেক্ট্রাল লাইন্স পাবো, সেটা আমরা দেখাবো। তাহলে তোমরা আপাতত লিখবে যে ওই অ্যাকর্ডিং টু রিলেটিভিস্টিক ইকুয়েশন, ফুল স্টপ। তারপরে m equals to ইকুয়েশনটা লেখো, m equals to m0 by root over 1 minus v square by c square বলে তার নিচে লেখো where m equals to mass of a particle moving with velocity v, m equals to mass of a particle moving with velocity v, full stop। তার নিচে লিখবে m0 equals to rest mass of the electron, m0 equals to rest mass of the electron, full stop। আর তার নিচে লিখবে c equals to velocity of light, c equals to velocity of light। তাহলে এবারে আমরা কি করলাম, রিলেটিভিস্টিক এফেক্টকে কনসিডার করছি। রিলেটিভিস্টিক এফেক্টকে কনসিডার করার পর তাহলে এবারে এনার্জি ইকুয়েশনটা আমার একটা ডিফারেন্ট আসবে। এই যে এনার্জি ইকুয়েশনের ডিফারেন্স গুলো আসছে এগুলো কিন্তু আমরা ডিরাইভ করব না, শুধু এগুলোকে একটু মনে রাখতে হবে যে ফাইনাল ইকুয়েশনটা কিরকম, কারণ ডেরিভেশন করতে গেলে এটা অনেক লম্বা ডেরিভেশন আমাদের সিলেবাসে নেই। আমরা শুধুমাত্র কি করবো, যে ডেরিভেশনে করার পরে যে ফাইনাল ইকুয়েশনটা আসছে সেটাকে লিখবো। তাহলে এরপরে একটা নেক্সট প্যারা করে লিখবো, when the relativistic effect is taken into account, when the relativistic effect is taken into account, the energy of the electron is found to be, আরেকবার বলুন।
when the relativistic effect is taken into account, the energy of the electron is found to depend on both n and n phi, on both n and n phi, n মানে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর n phi টা কি ছিল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, on both n and n phi. on both n and n phi বলে এই দুটো এলো। তাহলে আমরা কি জানতে পারলাম যে এনার্জি অফ দ্য ইলেকট্রন দেখো এই ইকুয়েশন অনুযায়ী দুটো কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে, এবারে n এর উপরেও ডিপেন্ড করছে আর n phi এর উপরে ডিপেন্ড করছে। আগে কি ছিল শুধু n এর উপর ডিপেন্ড করছিল, তাহলে একটা স্টেট। তাহলে এখন আমি বলতে পারি দেখো n এর আর n phi এর উপর ডিপেন্ড করছে, তাহলে এখানে এখন দুটো কোয়ান্টাম নাম্বার আছে, তাহলে একটা লেভেলের তার করসপন্ডিং সাব লেভেল আছে, বা একটা স্টেটের মধ্যে মাইক্রো স্টেট লুকিয়ে আছে। আচ্ছা, এর নিচে লিখে রাখো ওয়্যার আলফা ইকুয়ালস টু ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। এখানে একটা নতুন টার্ম আমরা এনেছি না, তো এর নিচে লিখে রাখবে ওয়্যার আলফা ইকুয়ালস টু ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, আলফা ইকুয়ালস টু ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট ইকুয়ালস টু হচ্ছে ই স্কোয়ার বাই 2 ε0 CH, ই স্কোয়ার বাই 2 ε0 CH, যার ভ্যালুটা হচ্ছে 1/137, যার ভ্যালুটা হচ্ছে 1/137। লেখার পরে এর নিচ থেকে জাস্ট একটা ছোট প্যারা লিখে নাও। এবার আমরা এক্সপ্লেন করতে পারছি, মানে সমারফিল্ড মডেল যে আমরা চেয়েছিলাম যে ব্যাখ্যাটা কি, যে দুটো কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে, কারণ একটা লেভেলের মধ্যে মাইক্রো স্টেট অথবা মাইক্রো লেভেল বা সাব লেভেল লুকিয়ে আছে, সেটা তাহলে আমরা এখন এই ইকুয়েশনের মাধ্যমে বা এনার্জি এক্সপ্রেশনের মাধ্যমে আমরা বলতে পারছি। তো নেক্সট প্যারাতে লেখো দ্য অ্যাবাভ এক্সপ্রেশন শোজ দ্যাট দ্য এনার্জি ইজ ডিপেন্ডেন্ট, দ্য অ্যাবাভ এক্সপ্রেশন shows that the energy is dependent on n phi for a particular value of n, for a particular value of n। এই লাইনটা মনে রাখবে, দেখবে যে তাহলে আমার আলটিমেটলি হলো n phi এর উপর ডিপেন্ড করছে ফর এ পার্টিকুলার ভ্যালু অফ n, মানে n phi এন্ড n দুটোর উপর ডিপেন্ড করছে। আগে পরের মডেল অনুযায়ী শুধু n এর উপর ডিপেন্ড করছিল। ফুল স্টপ দিয়ে লিখবে ইট রেজাল্টস ইন স্প্লিটিং অফ এনার্জি লেভেলস, it results in splitting of energy levels of the atoms into number of permitted values of n phi which helps to explain the fine structure, which helps to explain the fine structure, ফর এক্সাম্পল জাস্ট আমি একটা এমনি দেখাচ্ছি যে আমরা মনে করো এই লেভেল থেকে এই লেভেল একটা লাইন পাই, আবার সেটাকে যদি এখন ফাইন স্ট্রাকচারে আঁকতে যাই, হয়তো হতে পারে যে এই লেভেলের আন্ডারে 3টে মাইক্রো স্টেট অথবা সাব লেভেল, আর নিচের যে স্টেটটা আছে নিচের যে এনার্জি লেভেলটা আছে সেটা মনে করো দুটো সাব লেভেল আছে। তাহলে আমরা বলতে পারি যে এরকম লাইন আমাদের আসতে পারে, দেখো টোটাল এরকম আমি 6টা লাইন টানতে পারি চাইলে, মানে পসিবল, থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু থিওরিটিক্যালি দেখো অ্যাকচুয়ালি আমরা চাইলে 6টা লাইন টানতে পারি টোটাল। এইটা আমরা বলতে চাইছিলাম, এটা হচ্ছে তাহলে আমরা আলটিমেটলি ফাইন স্ট্রাকচার, যেটা আমরা সমারফিল্ডস মডেল অনুযায়ী এক্সপ্লেন করতে পারছি, বাট বোরস মডেল অনুযায়ী আমরা কখনোই এক্সপ্লেন করতে পারবো না।
এবারে এর করসপন্ডিং আমরা কিছু দু একটা অ্যাপ্লিকেশন একটু দেখে রাখি, দু একটা অ্যাপ্লিকেশন থেকে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। মানে সমারফিল্ড মডেল অনুযায়ী কিছু কিছু প্রশ্ন পড়ে অনেক সময়। এখানে একটা হেডিং করবে ফাইন স্ট্রাকচার অফ এইচ আলফা লাইন্স। আচ্ছা আমি পরে এতে যাই। ফাইন স্ট্রাকচার অফ এইচ আলফা লাইন্স। ফাইন স্ট্রাকচার অফ এইচ আলফা লাইন্স একটাকেই আমি এক্সপ্লেন করছি জাস্ট, তার মানে বাকি তোমরা দেখবে নিজেরাই পারবে পরীক্ষায় যদি কিছু দেয়। আমি শুধুমাত্র বামার সিরিজে একটা লাইন এক্সপ্লেন করছি। এইচ আলফা লাইন অফ বামার সিরিজ, এইচ আলফা লাইন অফ বামার সিরিজ is due to the transition from এখানে আমরা যেটা ট্রানজিশন ফ্রম যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি মানে যে লোয়েস্ট যে এনার্জি গ্যাপটা সেটা, তাহলে সেটা লিখো n equals to 3 to n equals to 2 state, n equals to 3 to n equals to 2 state, n equals to 3 to n equals to 2 state, full stop. তাহলে এখানে দেখো যদি আমরা নর্মাল এইচ আলফা লাইন টানতাম, এখানে একটু লেখা আছে তাই এখন তোমরা এঁকো না, আমি জাস্ট আঁকছি, তোমরা এখন এঁকো না, আমি যখন বলবো তখন আঁকবে। এটা দেখো আমি যদি এখন n equals to 3 আঁকি আর এটা মনে করো n equals to 2 আঁকি, তাহলে কটা পাবো লাইন? একটাই লাইন পাবো তো, যদি আমরা নর্মাল অ্যাজ পার বোর্স থিওরি ভাবি দেখো একটাই লাইন পাচ্ছি। তাই এখানে এই ফুল স্টপটা দিলে যে n equals to 2 স্টেট, ফুল স্টপটা দিয়ে তার পর থেকে লিখবে ফর n equals to 3, for n equals to 3 there are 3 possible values of n phi, there are 3 possible values of n phi, ব্র্যাকেটে লিখবে that is 1 2 and 3, that is 1 2 and 3, that is 1 2 and 3, ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। কেন আমরা বলছি বলতো এটা, যে n যদি 3 হয় তাহলে n phi এর ভ্যালু 1 2 3 হতে পারে, কারণ আমরা আগে একটা জিনিস পড়েছি একটু আগেই দেখো n phi প্লাস n r ইকুয়ালস টু আমরা n পড়েছি। তাহলে এখন n যদি 3 হয় তাহলে n phi কি হতে পারে? 1 হতে পারে, 2ও হতে পারে, অথবা 3 হতে পারে, কারণ n আর কি, n আর তো 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, সেই অনুযায়ী আমরা n phi এর ভ্যালু করছি 1 2 3, তিনটেই হতে পারে। n phi কোনো মতে 0 হতে পারে না, সেই হিসাবে আমরা বলছি যে n phi যেহেতু কখনো 0 হতে পারে না, তাই n phi আলটিমেটলি 1 2 অথবা 3 হতে পারে, n আরটা 0 হতে পারে, তাই n phi কিন্তু আইদার 1 অথবা 2 অথবা 3 হতে পারে পার্টিকুলার n equals to 3 এর জন্য। ফুল স্টপ দিয়ে সিমিলারলি ফর n2, ফুল স্টপ দিয়ে লিখবে সিমিলারলি ফর n2, n2 বলছি সরি, সিমিলারলি ফর n equals to 2, similarly for n equals to 2, comma, there are 2 possible values of n phi, there are 2 possible values of n phi, 2 মানে দুটো, there are 2 possible values of n phi। তাহলে কি কি হবে বলো দুটো পসিবল ভ্যালুস? দেখো উইদিন ব্র্যাকেট লিখবে 1 and 2 ব্র্যাকেট ক্লোজ, উইদিন ব্র্যাকেট লিখবে 1 and 2 ব্র্যাকেট ক্লোজ, হয়েছে? তাহলে দেখো আমরা এবারে আঁকছি n equals to 3 আর n equals to 2, এই পুরোটাই যদি এবার আমরা সমারফিল্ডস মডেল অনুযায়ী আঁকি তাহলে নিঃসন্দেহে n equals to 3 টা তার মানে 3খানা সাব লেভেল আছে, আর n equals to 2 তে তার মানে আমার দুটো সাব লেভেল আছে। এবারে আমরা ব্যাখ্যা করব কিভাবে, দেখো এটা তো 3 স্টেট, তাহলে এটা যদি 3 স্টেট হয় 3 এর সাপেক্ষে আমরা বললাম একদম যে ওপরের লাইনটা সেটা হচ্ছে 3 3, তার নিচের লাইনটা 3 2, তার নিচের লাইনটা তার মানে 3 1, কারণ কি যত অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বাড়বে তত তো এনার্জেটিক্যালি সেগুলো ওপরে যাবে, তাই না? তাহলে 3টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রথম, তাহলে তার সাফিক্সে 3 মানে কি ওটা হচ্ছে অ্যাজিমিউথাল, 3 সাফিক্সে 2 মানে কি 2টা অ্যাজিমিউথাল, 3 সাফিক্সে 1 মানে কি 1টা অ্যাজিমিউথাল, মানে হচ্ছে n phi, সাফিক্স গুলো হচ্ছে n phi, মানে এই যে 3টা আছে এগুলো কিন্তু সব প্রিন্সিপাল, মানে n ভ্যালুটা n equals to 3 যেটা, আর এই 1 2 3 এগুলো কি, এগুলো হচ্ছে n phi ভ্যালুটা। সিমিলারলি n equals to 2 এর জন্য কি করব, তাহলে উপরেরটা হবে আমার 2 2 আর নিচেরটা হবে তাহলে আমার 2 1,
আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার আমি যদি ভাবি যে থিওরিটিক্যালি কটা লাইন পসিবল, দেখো আমি শুধুমাত্র থিওরিটিক্যালি লাইন টানতে চাইছি, তাহলে থিওরিটিক্যালি কি হতে পারে, এখান থেকে একটা এখানে আসতে পারে, এখান থেকে আবার উপরে আসতে পারে, আবার উপরের লাইনটা থেকে নিচে আসতে পারে, উপরের লাইনটা থেকে এখানেও আসতে পারে, একদম উপরের লাইনটা থেকে একদম নিচে, আবার একদম উপরের লাইনটা থেকে 2 তে আসতে পারে। তাহলে আমি কি বলতে পারি, থিওরিটিক্যালি 6 লাইনস আর পসিবল। এইবারে তোমার আমি যে নিচের টোটাল আঁকাটা এঁকেছি এঁকে নাও, এই যে পুরো আঁকাটা এঁকেছি এটা পুরোটা এঁকে নাও। তাহলে এখানে আঁকাটার নিচে তাহলে আমরা কি লিখতে পারি, দেখো ওই ডান দিকে যে আমরা ফাইন স্ট্রাকচারটা আঁকলাম তার নিচে লিখবে, তাহলে থিওরিটিক্যালি কটা আছে, থিওরিটিক্যালি 6 লাইনস আর পসিবল, এইটাই লেখো, থিওরিটিক্যালি 6 লাইনস আর পসিবল, থিওরিটিক্যালি 6 লাইনস আর পসিবল। আমরা প্রত্যেকটা স্টেট থেকে যেরকম ভাবে পেয়েছি আমরা সেইটা লিখে নিচ্ছি। দেখো দেখো এইটা হচ্ছে টোটাল 6টা লাইন, এই যে টোটাল 6টা লাইন মানে 3 থেকে দুটো লাইন পাবো, 3 থেকে দুটো লাইন পাবো, আর 3 থেকেও দুটো লাইন পাচ্ছি। কিন্তু আমরা সবসময় বলেছি এই যে স্পেক্ট্রাল লাইনগুলো পাচ্ছি, তাহলে সেখানে নিঃসন্দেহে কোনো সিলেকশন রুল আছে, যেরকম আমরা জিমেন এফেক্টেও দেখেছিলাম, তাই এখানেও কিন্তু এক ধরনের সিলেকশন রুল আছে। তাই টোটাল আমরা অ্যাকচুয়ালি 6টা লাইন পাই না, টোটাল কটা লাইন পাই সেটা আমরা অ্যাজ পার সিলেকশন রুল দেখবো, কিন্তু আলটিমেটলি একের থেকে যে বেশি পাই সেটা তো ফিক্সড, কারণ সমারফিল্ড মডেল সেটা ব্যাখ্যা করে দিয়েছে। কিন্তু সমারফিল্ড যখন ব্যাখ্যাটা করলো আলটিমেটলি দেখলো সে নাম্বার অফ লাইন্স তো বেশি পেয়েছে, যেরকম এখানে 6টা পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা পাওয়া যায়, প্র্যাকটিক্যালি যেটা পাওয়া যায় তার সাথে মিলছে না। সে তখন বললো যে এই যে আমরা পাচ্ছি জিনিসটা এর উপরে তাহলে আমরা একটা সিলেকশন রুল লাগাবো। সেই সিলেকশন রুলের মাধ্যমে সে দেখলো যে সেই সিলেকশন রুলটা খাটালে অ্যাকচুয়ালি প্রত্যেকটাই মিলে যাচ্ছে, মানে প্রত্যেকটা ফাইন স্ট্রাকচারকে সে ব্যাখ্যা করতে পেরেছে। তাহলে এবারে আমায় জানতে হবে তাহলে সেই সিলেকশন রুলটা কি। তাহলে এর নিচ থেকে লিখবে, বাট অনলি 3 লাইনস ওয়্যার অবজার্ভড, but only 3 lines were observed, full stop দিয়ে লেখো, hence Sommerfeld then applied a selection rule, hence Sommerfeld then applied a selection rule, full stop। বলে সিলেকশন রুলটা আমরা বলছি, সিলেকশন রুলটা ইনভার্টেড কমার মধ্যে লিখবে, সিলেকশন রুলটা ইনভার্টেড কমার মধ্যে লিখবে, মানে এরকম আমি বলছি, ইনভার্টেড কমার মধ্যে সিলেকশন রুলটা লেখো, only those transitions are allowed, only those transitions are allowed for which del n phi equals to plus minus 1, আমি স্লাইডে লিখে দিয়েছি, for which del n phi equals to plus minus 1। তাহলে এবারে আমরা আবার ট্রানজিশনে ফিরে যাই। দেখো এই যে ট্রানজিশন গুলো আছে, এবার বলো তো সবগুলো ট্রানজিশন তাহলে নিঃসন্দেহে অ্যালাউড নয়, কারণ n phi এর যে চেঞ্জ সেটা বলেছে প্লাস মাইনাস 1 হতে হবে। তাহলে এবার বলো, প্রথমটা মোস্তাকিম বলো, এই যে ট্রানজিশনটা আছে এই ট্রানজিশনটা হবে কি হবে না, ডেল n phi প্লাস মাইনাস 1 বলেছে, তাহলে এই ট্রানজিশনটা হবে কি হবে না, প্রথমটা ডেল n phi মানে কি, n phi এর যে চেঞ্জ সেটা প্লাস মাইনাস 1 হতে হবে, তাই প্রথম ট্রানজিশন কিন্তু কখনোই হবে না, কারণ ডেল n phi বা n phi এর চেঞ্জটা হচ্ছে 0, তাহলে এই ট্রানজিশনটা হচ্ছে না। পরের ট্রানজিশনটা সৌমিলি বলো দেখি হবে কি হবে না, এটা কিন্তু এই পরের যে ট্রানজিশন সেটা কিন্তু হবে, কেন, কারণ পরের ট্রানজিশনটা 3 1 এবং পড়ছে কোথায় 2 2, n phi এর চেঞ্জটা কি, n phi এর চেঞ্জটা 1, মানে 2 minus 1 যদি করি 1, তাহলে পরের ট্রানজিশনটা আমার হবে। তারপরেরটা বলো দেখি, তারপরেরটা পল্লব বলো, তারপরের ট্রানজিশনটা মানে থার্ড যে ট্রানজিশন এটাও হবে, কেন, কারণ থার্ড ট্রানজিশনটা শুরু হচ্ছে 3 2 থেকে এবং শেষ হয়েছে কোথায় 2 1 এ, তাই ডেল n phi টা হচ্ছে -1, তাই তারপরে ট্রানজিশনটাও হবে। তারপরে ট্রানজিশনটা বলো রাহুল বলো, এটা হবে না কারণ হচ্ছে 3 2 থেকে 2 2 তে ডেল n phi টা হচ্ছে 0, তাই এটা হবে না। তারপরে ট্রানজিশনটা মোস্তাকিম বলো 2 1 এ, এই ট্রানজিশনটা হচ্ছে 3 3 থেকে 2 1 এ, তাহলে ডেল n phi টা কি হবে -2 কিন্তু এখানে হবে না, আমার যেটা হবে সেটা হচ্ছে -1 অবধি। তারপরে ট্রানজিশনটা বলো, এটা হচ্ছে 3 3 থেকে
টু টু, তাহলে ডেল এন ফাইটা হচ্ছে আমার -1, তাহলে তারপরে ট্রানজিশনটা হবে। তাহলে দেখো আমার তিনখানা ট্রানজিশন হচ্ছে। কোন তিনটে ট্রানজিশন হচ্ছে সেইগুলো তাহলে আমরা শুধুমাত্র একটু লিখে নেব। এই ডায়াগ্রামটা আমি যেরকম ভাবে করলাম সেরকম ভাবে তোমরাও ক্রস আর রাইট দিয়ে নিও। এবার আমরা শুধুমাত্র এটা লিখে দিচ্ছি, অ্যাজ পার সিলেকশন রুল কোনটা হচ্ছে সেটা লিখবো। তাহলে আমরা যেটা সিলেকশন রুলটা লিখলাম তার নিচ থেকে লিখবে when the rule is applied, when the rule is applied, comma, then the transition বলে তিনটে ট্রানজিশন উল্লেখ করো। এই তিনটে ট্রানজিশন আমি লিখে দিচ্ছি। এই 3-3-2-2-1 কমা দিয়ে লিখবে 3-2-2-2-2, আর একটা হচ্ছে 3-1-2-2-1। তাহলে প্রথম লিখবে 3-3-2-2-1 কমা 3-2-2-2-2 কমা 3-1-2-2-1, were found to be forbidden, were found to be forbidden were found to be forbidden and only the remaining three were permitted, and only the remaining three were permitted, and only the remaining three were permitted, full stop. হয়েছে লেখা? এইটা হচ্ছে আমাদের এক ধরনের প্রশ্ন আসে। মনে করো আমার একটা ফাইন স্ট্রাকচার একটা বললো যে এই n equals to 3 to n equals to 2 তে ফাইন স্ট্রাকচারটা কিরকম হবে দেখাও, তাহলে তোমরা ইজিলি তাহলে বার করতে পারবে। কারণ কটা সাব লেভেল হবে ইজিলি বার করতে পারবে। n equals to 3 এর জন্য 3টে, n equals to 2 এর জন্য দুটো। সেরকম ভাবে যদি আমি বলি n equals to 4 to n equals to 3 ফাইন স্ট্রাকচারটা দেখো, তাহলে সেটাও বার করতে পারবে। কারণ equals to 4 এর জন্য 4টে আসবে, n equals to 3 এর জন্য 3টে আসবে। এবার সেখানে তোমরা কি করবে, সেখানে আমরা নর্মাল থিওরিটিক্যালি কটা পসিবল লাইন দেখবো, তারপরে সিলেকশন রুলটা অ্যাপ্লাই করাবো। সিলেকশন রুল অ্যাপ্লাই করার পরে কটা লাইন আসছে এবং কোন কোন স্টেট লাইন আছে সেটা দেখালেই হয়ে যাবে। এখানে আর এক ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্নটা এবারে আমরা অ্যাটেম্প্ট করব। এখানে লেখো, একটা কোশ্চেন লেখো, হাউ মেনি ইলিপ্টিক্যাল অ্যান্ড হাউ মেনি সার্কুলার অরবিটস, হাউ মেনি ইলিপ্টিক্যাল অ্যান্ড হাউ মেনি সার্কুলার অরবিটস আর পসিবল for n equals to 1, 2 and 3, for n equals to 1, 2 and 3 according to Sommerfeld's model, according to Sommerfeld's model, according to Sommerfeld's model। কোশ্চেনে যখন অ্যাটেন্ড করব এইটা আমায় ভাবতে হবে যে অ্যাকচুয়ালি কোন থিওরি মানে কোন ইকুয়েশনের বা কোন এক্সপ্রেশনের বেসিসে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসবে। সেটা হচ্ছে আমরা এই জিনিসটা অলরেডি জানি যে nr প্লাস n ফাই ইকুয়ালস টু n, আর n ফাইটা হচ্ছে কখনো 0 হতে পারে না, এটা আমরা জানি। তাহলে এইটা আমরা অলরেডি জেনে গেছি যে n ইকুয়ালস টু 1 এর জন্য n ফাইটা 1 আসবে, n ইকুয়ালস টু 2 এর জন্য আমার n ফাইটা আসবে 1, 2, আর n ইকুয়ালস টু 3 এর জন্য আমার n ফাইটা কি আসবে 1, 2, 3। এটা আমরা অলরেডি জেনে গেছি। এবারে আরেকটা জিনিস দেখো, এখানে থিওরিটিক্যাল অ্যাপ্রোচে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এটাও জেনেছিলাম যে n বাই n ফাই ইকুয়ালস টু কি ছিল, এটা ছিল a by b, হ্যাঁ, লেন্থ অফ সেমি মেজর অ্যাক্সিস ব্র্যাকেটে a বাই হচ্ছে লেন্থ অফ সেমি মাইনর অ্যাক্সিস মানে হচ্ছে b। দেখো এবারে যদি a আর b সমান হয় তাহলে কি হবে, n আর n ফাই সমান হবে তো। ভালো করে দেখো, যদি আমি বলি a ইকুয়ালস টু b, তাহলে সেটা মানে কি, সেটা হচ্ছে n ইকুয়ালস টু n ফাই, আর সেটা মানেই কি সার্কেল নয়? ভালো করে ভাবো তো, যদি সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিস দুটোই সমান হয় তাহলে সেটাই হবে সার্কেল। আর এই কন্ডিশনটাকে যদি ফলো করতে হয় তাহলে আমার কন্ডিশনটা কি আসবে, n ইকুয়ালস টু n ফাই। তাহলে সার্কেল কখন হচ্ছে, এইটা হচ্ছে আমার সার্কেল। আবার n ইকুয়ালস টু 2 আর n ফাই ইকুয়ালস টু 2, তাহলে সেটাও হবে সার্কেল। আবার n ইকুয়ালস টু 3 আর n ফাই ইকুয়ালস টু 3, তাহলে সেটাও আমার হবে সার্কেল। দেখো ক্লিয়ার হয়েছে এইটা সবার? তাহলে যত বেশি n আর n ফাই এর মধ্যে ডিফারেন্স বাড়বে বা n বাই n ফাই যত রেশিও বাড়বে তাহলে কি হবে, তত ইলিপ্টিক্যাল বেশি হবে, তাই হবে না? কারণ তত দেখো বিটা ভ্যালু বাড়বে, সরি a ভ্যালু বাড়বে, b ভ্যালু কমবে। তাহলে কি হবে, যত n আর n ফাই এর মধ্যে ডিফারেন্স আসছে, যত রেশিওটা বাড়বে তত কিন্তু ইলিপ্টিক্যালটা বেশি হবে।
তাহলে n ইকুয়ালস টু 1 আর n ফাই ইকুয়ালস টু 1 এটা দেখতে কিরকম হবে, এটা হবে পুরো সার্কেল। এবং এটাকে আমি কিরকম ভাবে লিখবো, দেখো আমি লিখছি n ইকুয়ালস টু 1 আর n ফাই ইকুয়ালস টু 1, এটা আমি সাইডে লিখবো। আর ডান দিকে আমি লিখছি 1 সাফিক্সে 1। আর মানে সাফিক্সটা কি, সাফিক্সটা হচ্ছে n ফাই এর ভ্যালু আর মেনটা হচ্ছে n। এবার দেখো n ইকুয়ালস টু 2 এর জন্য n ফাই হচ্ছে 1 আর 2 দুটো আছে। তাহলে একটা কি হবে, একটা হবে আমার সার্কেল, এই সার্কেলটা হলো। আর একটা কি হবে, আর একটা হবে ইলিপ্টিক্যাল। এগুলোকে এরকম ভাবে আঁকবো, মানে আর একটা হবে ইলিপ্টিক্যাল। তাহলে একটা কি হবে, প্রথমটা হবে 2 2, আর এটাকে তাহলে আমি আঁকবো 2 1। দেখো ক্লিয়ার হয়েছে, আমি সার্কেলটাকে আঁকছি n ইকুয়ালস টু 2 আর n ফাই ইকুয়ালস টু 2। ইলিপ্টিক্যালটা তাহলে হবে আমার n ইকুয়ালস টু 2 আর n ফাই ইকুয়ালস টু হবে আমার 1। ঠিক একই রকম ভাবে n ইকুয়ালস টু 3 তে কি হবে, দেখো দেখো প্রথম হচ্ছে 3 3 এর জন্য তাহলে আমার গোল হবে। 3 2 এর জন্য কি হবে, তাহলে ভাবো 3 2 এর জন্য হবে আমার একটা ইলিপ্টিক্যাল, এটা হলো। আর 3 3 এর জন্য কি হবে, আরো বেশি ইলিপ্টিক্যাল হবে। আর একটা ইলিপ্টিক্যাল আমি আঁকবো, তাহলে প্রথম একটা ইলিপ্টিক্যাল আঁকলাম, আর তারপরে আমি আর একটা ইলিপ্টিক্যাল আঁকলাম যেটা তুলনামূলকভাবে বেশি ইলিপ্টিক্যাল। তাহলে প্রথমটা কি হচ্ছে, প্রথমটা হচ্ছে আমার 3 3, তারপরটা হবে আমার 3 2, তারপরটা আমি আবার হবে 3 1। তাহলে প্রথমটাকে আমি লিখবো n ইকুয়ালস টু 3, n ফাই ইকুয়ালস টু 3। দ্বিতীয়টাকে লিখবো n ইকুয়ালস টু 3, n ফাই ইকুয়ালস টু 2। তৃতীয়টাকে আমি লিখবো n ইকুয়ালস টু 3, n ফাই ইকুয়ালস টু 1। এখানে একটা কনভার্সন আমি বলে রাখছি যে n ফাই অ্যাকচুয়ালি n ফাই অনুযায়ী আমরা অরবিটালটাকে কি করে ভাববো, এর পরে তো অ্যাকচুয়ালি ওই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অনেক বেশি মডিফাই করা হয়েছে, এটা সমারফেল্ডস এর প্রাইমারি মডেল। কিন্তু সমারফেল্ডস এর প্রাইমারি মডেল অনুযায়ী তো আবার n ফাইটা বলছে অ্যাজিমুথাল। তাহলে n ফাই এর যে লোয়েস্ট ভ্যালু, n ফাই এর লোয়েস্ট ভ্যালুটা কি 1। তাহলে আমরা এটাকে বলবো, দেখো যে n ফাই এর লোয়েস্ট ভ্যালু যেহেতু 1, তাহলে 1 2 3। তাহলে n ফাই যদি 1 হয় তাহলে নিঃসন্দেহে সেটা s অরবিটাল হবে। এটা যদি 2 হয় তাহলে নিঃসন্দেহে এটা p অরবিটাল। তাহলে এটা কি হবে, n ইকুয়ালস টু 3 হলে এটা হবে d অরবিটাল অ্যাজ পার সমারফেল্ডস মডেল, আমরা কিন্তু বোরস থিওরি বলি, ঠিক আছে। তাহলে s p আর d হবে। তাহলে এখন আমি কি বলছি, দেখো আমরা এটা বলছি, তাহলে এটা কি বলতে পারি, দেখো 1 1 মানে কি 1s, 2 2 আর 2 1 কি হবে বলো তো, মোস্তাকিম বলো 2 2 মানে আর 2 1 মানে কি হবে। 2 2 মানে কি হবে, 2p হবে, আর এটা হবে তাহলে 2s। আর 3 3 3 2 3 1, তাহলে 3 1 মানে কি হবে 3s, 3 2 মানে হবে আমার 3p, আর 3 3 মানে হবে তাহলে আমার 3d। মানে আজকের ক্লাসে যা পড়িয়েছি সেই অনুযায়ী যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলো, মানে সমারফেল্ডস মডেল অনুযায়ী মেইনলি সমারফেল্ডস মডেল এবং তার করসপন্ডিং আমরা যে ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করেছি, সেই ফাইন স্ট্রাকচার থেকে আমরা দেখতেও পেয়েছি যে একটা স্পেক্ট্রাল লাইন কিরকম ভাবে স্প্লিটিং হচ্ছে। সেই স্প্লিটিং থেকে আমরা এটাও দেখতে পেয়েছি যে নাম্বার অফ যে থিওরিটিক্যাল পসিবল লাইন, সেখান থেকে থ্রু সিলেকশন হলে আমরা অ্যাকচুয়ালি কটা লাইন্স পাবো, এবং সেটা প্র্যাকটিক্যালিও ওর সাথে ম্যাচ করে, মানে অ্যাকচুয়াল আর অ্যাকচুয়ালির সাথে আমরা যেটা প্র্যাকটিক্যালি করছি সেটা ম্যাচ করে। আর তারপরে আমরা কি দেখতে চেয়েছি যে সার্কুলার অরবিটস অথবা মনে করো যে ইলিপ্টিক্যাল অরবিটস, কোন একটা পার্টিকুলার এন ভ্যালুর জন্য কটা সার্কুলার অরবিট কটা ইলিপ্টিক্যাল অরবিট হবে, এবং কখন ইলিপ্টিক্যাল অরবিটটা মোর ইলিপ্টিক্যাল হবে, কখন ইলিপ্টিক্যাল অরবিটটা কম ইলিপ্টিক্যাল হবে, কখন সেটা সার্কুলারে চেঞ্জ হবে, সেগুলো আমরা দেখেছি। এবং কোন অরবিট মানে কোন অরবিটগুলোকে আমরা পি এস ডি তে কনভার্ট করবো, মানে কনভার্সন প্রসেসটা কিরকম সেটাও আমরা দেখেছি। এর করসপন্ডিং যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা বলো। Thank you for watching this video, and if you have any doubt regarding this class, you can contact with NS Institute through the website www.nsinstitute.com, or you can directly send the mail at nsinstitute@gmail.com, or you can directly contact us through the mobile number given in that slide, that is 8240169097. Thank you for watching this video once again. See you in the next class. Bye bye.